আসিয়া হত্যাকাণ্ড বিচারের রায় কার্যকর না হওয়ায় দুষ্কৃতিকারীরা নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের সাহস পাচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। রামপুরা, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। বলেন, কিছু নারীবাদী সংগঠন নির্দিষ্ট কিছু ইস্যুতে সোচ্চার হলেও কোমল শিশুদের উপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় তারা নীরব। মানববন্ধনে উপস্থিত অন্যান্য নেত্রীরা বলেন, সমাজ যখন ভেতর থেকে পৌঁছে যায় তখনই শিশুদের উপর ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা যদি এসব ঘটনার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের ক্ষমতা থেকে নামানোর সিদ্ধান্ত নেবে। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা ও মামলা নিতে পুলিশের গড়িমসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ 10 দফা দাবি জানান। এই হত্যাকাণ্ডের জন্য বা ধর্ষণের জন্য বিচার চেয়ে যখন পুলিশের কাছে যাওয়া হয় তখন পুলিশ এটা নিতে চায় না, মামলা নিতে চায় না। কার ভয়ে? বর্তমানে আমাদের যে প্রশাসন ব্যবস্থা আছে, এই প্রশাসনিক ব্যবস্থাটা অত্যন্ত একপেশে। সরকারকে আবারও আহ্বান করছি যে জনগণের নিরাপত্তার ব্যাপারে আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করুন। বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে মানুষের ভাগ্যের পরিবর্তনে সক্ষম হবে সরকার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব খাতের শৃঙ্খলা আনার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন পরপর 2 সপ্তাহে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। অংশ নেন সামরিক বেসামরিক কর্মকর্তারা। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সরকার তখনই ভালো চলবে যখন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করবে। যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, অবশ্যই আমার ধারণা আপনারা কম বেশি সকলেই সেই ম্যানিফেস্টো দেখেছেন। সেই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সঠিক পথে আনতে হবে সব সেক্টরকে। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাস্তার ডিসিপ্লিনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরকম অবস্থা সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা।
দেশ ও মানুষের স্বার্থে রাষ্ট্রীয় গোপনীয়তা মেনে চলতে কার্যালয়ের সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয় তাদের শেকড় সহ উপড়ে ফেলা হবে, এমনটাই জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে। আগামী সংসদ প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবিধানিকভাবে যে 133 অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রত্যেকটি পেশ করা হবে। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কর্মকর্তা ও বিচারকদের সাথে সভা শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই আমরা প্লেস করব বিল আকারে প্রথম অধিবেশনের প্রথম দিনে। 133টা অধ্যাদেশ আছে, 133টায় প্লেস হবে। অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাঝঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ঈদে বাড়তি ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার কোনো ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি খানপুরে আইসিটি অ্যান্ড বাংক টার্মিনাল ও নারায়ণগঞ্জ ড্রেজার বেস পরিদর্শন করেন। আমরা আশা করছি এই যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি সহ যেসব যাত্রীগণ ওই পথে যাবেন তাদেরকে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ না করে এয়ারপোর্টে যেতে নিষেধ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান। শনিবার গণমাধ্যমে পাঠানো সতর্কবার্তা এবং করণীয় বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য SMS, ইমেইল ও টেলিফোনের মাধ্যমে যাত্রীদের জানাতে হবে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে রাখা। পুনর্নির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট তথ্য যাত্রীদের জানাতে হবে যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। ভ্রমণোচ্ছুক যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস জেনে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। এনসিপি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যবদ্ধ থেকে সবাইকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। বিকেলে রাজধানীতে এনসিপির ইফতার পার্টিতে তিনি কথা বলেন। এছাড়া আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। ইফতারে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের মাঝে তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক থাকব। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দলের উচিত হবে না গণভোটের রায়ের সামান্য বিচ্যুতিও ঘটানো। বলেন, আমরা যেন মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার কথা ভুলে না যাই। উপদেষ্টাদের দুর্নীতির প্রশ্নে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবেও না। তিনি আরও বলেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আগামী বছরের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দফতরের অফিস প্রধানদের সাথে মত বিনিময়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য তো দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না। রাজধানীর রামপুরার উলন এলাকায় 6 বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এদিকে পাবনা ঈশ্বরদীতে দাসুরিয়া ইউনিয়নে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার ঘটনা ঘটেছে। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল ভেদে ধর্ষণ এবং পরবর্তীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনার মূল আসামি নুরা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় খেলতে বের হয়েছিল ৬ বছরের শিশু তাজলিমা আক্তার তাহিদি। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে মসজিদে মাইকিং করা হয় এবং থানায় খবর দেন এলাকাবাসী। প্রায় ২ ঘন্টা পর পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় পানির ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরিবারের দাবি, যে ভবনে মরদেহ পাওয়া গেছে বিদেশে থাকা সেই বাড়ির মালিকের শ্বশুরের সঙ্গে শিশুটির বাবার কথা কাটাকাটি হয়েছিল। এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করছে তাহিদির পরিবার। অভিযোগ, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না তারা। আমার মেয়ের সূক্ষ্ম বিচারটা আমি জানি পাই, এনে যারা যারা জড়িত আছে সবাইরে জানি আওতার মুক্ত আইন না, আমি ফাঁসির দাবি চাই। ওনার সাথে অনেকবার ঝগড়া হয়েছে আমাদের কয়েকবার, যেহেতু আমরা বাসার দায়িত্বে থাকি উনি আমাদেরকে পাঠাইছি বিধায় তো আমরা গেছি, নাহলে তো আমার যাওয়ার কোনো দরকার ছিল না। সে সূত্রে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে বাড়ির মালিকের দাবি, হত্যার মতো অপরাধে জড়িত নয় তার পরিবার। আমি তো ডিউটি করি, চাকরি করি, আমি তো আর সিসি ক্যামেরা অলওয়েজ ওপেন থাকে না। এলাকাবাসী অভিযোগ করছে, আমার উপরেই তুলছে, এখন আমি তো তাদের মুখ বন্ধ করতে পারি না, কারণ আমি তো ভাই অলরেডি এই সিসি ক্যামেরার ফুটেজ দিতে পারতেছি না। যদি আমি দিতে পারতাম সিসি ফুটেজটা, তাইলে আজকে আমার উপরে এরকম অভিযোগ আসে না। এলাকাবাসী এক একজন এক এক কথা বলতেছে। এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এখানে আবার ওনারা খুঁজতে গিয়ে দেখা যায় ওই হাউসের ভিতরে আপনার বাচ্চার দেহটা পড়া রয়েছে আমাদের ভাইসা। বাচ্চাটা যদি পানিতে পড়তো, যদি পানি খেয়ে মতো, তাহলে তার পেটের থেকে অবশ্যই পানি বেরোতো, মুখ দিয়ে পানি বেরোতো, কিন্তু মুখ দিয়ে তো বিস্কিটের গুঁড়াটা বাইরে কোনো কথাই না। কিন্তু বাচ্চাটার এখানে অস্বাভাবিক মৃত্যু, মানে স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, তার অস্বাভাবিক মৃত্যুই হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দ্রুতই জানা যাবে আসল রহস্য। এই মামলায় আমরা অলরেডি একজন আসামিকে গ্রেপ্তার করেছি, তার কাছে কিছু তথ্য পেয়েছি, আমরা সেই সকল তথ্য যাচাই বাছাই করতেছি। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় ধর্ষণের সাথে জড়িত ৪ জন এবং বিচার কার্যে সহযোগিতাকারী ৩ জন সহ ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নূর মোহাম্মদ নুরা স্বীকার করেছে। ধর্ষণ এবং খুন সহ শারীরিক দ্বারা করেছে। মোট আসামি ছিল ৯ জন, তার মধ্যে আমরা ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। স্থানীয়রা জানায়, মাদক, বখাটেপনা আর নানা অপরাধের সাথে জড়িত নুরা। এই ঘটনার জেরে গ্রেফতার হওয়া মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমেদ আলীকে সালিশের নামে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। অন্যদিকে শুক্রবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। আমি অবশ্যই আমার বেটিকে যা করছে আমি বিচার চাই, যে ওদের আমার সন্তানকে যেভাবে মারেছে তার থেকে নিষ্কৃত করে যেন ওদেরকে মারে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী রায় ঘোষণার পর দেশব্যাপী যেসব হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আল্লামা সাঈদী রায়, ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা এবং আওয়ামী সন্ত্রাস শীর্ষক আলোচনা সভা এবং চিত্র প্রদর্শনীতে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লব একদিনে হয়নি। দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম এবং বহু শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সরানো সম্ভব হয়েছে। এ সময় 2013 সালের 28 ফেব্রুয়ারির ঘটনায় আহত কয়েকজন ব্যক্তিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন তারা। প্রতি বছরের মতো সেই জৌলুস না থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বইপ্রেমীদের আনাগোনায় জমে উঠতে শুরু করেছে অমর একুশে বইমেলা। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী না হলেও শিশু প্রহরে শিশু এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল। সামনের দিনগুলোতে মানুষের উপস্থিতি এবং বই বিক্রি বাড়বে বলে প্রত্যাশা প্রকাশক এবং বিক্রেতাদের। রিপোর্ট হাসান জাভেদের। রোজা এবং সাপ্তাহিক ছুটি আর অমর একুশে বইমেলার তৃতীয় দিন সকাল 11টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল মেলা প্রাঙ্গণ। কিন্তু স্টলগুলোতে তখনও চলে বই গোছানোর কাজ। কিছু স্টলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তার মধ্যেই বইপ্রেমীরা ধীরে ধীরে মেলায় আসতে শুরু করে। কিন্তু ছুটির দিনে যে পরিমাণ মানুষের আনাগোনা থাকার কথা তা নেই। অনেক স্টলে ঘুরলাম, সব ধরনের বই দেখা হচ্ছে। আমি তো আসলে সব ধরনের বই পড়তে ভালোবাসি। শত কাজের মাঝেও একটু সময় পেলে বইটার মধ্যে কি নতুন গল্প আসছে এটা দেখি। সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপ্রহরে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। শিশুপ্রহরের মূল আকর্ষণ ছিল পাপেট শো। মঞ্চে হাজির হয়ে দুই পুতুল বন্ধু অপু আর দীপু গল্পের ফাঁকে শিশুদের নানা শিক্ষণীয় বার্তা দেয়। আমরা এখন থেকে পিঁপড়া পাখিদের মতো একসাথে চলবো। গতকাল থেকে ঠিক করে রাখছি যে আমরা পাপেট শোটা দেখাবো বাচ্চাকে, তা দেখে খুবই সে এনজয় করেছে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকুতেরই রক্ত। আর গানের তালে তালে লেজ নাড়তে নাড়তে মঞ্চে আসে বিশাল এক বাঘ পুতুল। তাদের সাথে আনন্দে মাতে কোমলমতি শিশুরা। প্রকাশক ও বিক্রেতারা বলছেন, একুশের চেতনাকে ধারণ করে বই, লেখক আর পাঠকের মিলনস্থল অমর একুশে বইমেলা। তাই নতুন বইয়ের খোঁজে মেলায় সব বয়সী পাঠক ভিড় করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। অন্যান্য বছরের মেলার মতো অতটা আশানুরূপ না হলেও একেবারে খারাপ হয় নাই। আমরা যতটুকু আশা করছি অতটুকু হয়তো হচ্ছে না, বাট হচ্ছে, আরও সামনে ভালো হবে। বিশেষ পরিস্থিতিতে 18 দিনের এই বইমেলা চলবে আগামী 15 মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত থাকবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।